প্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে যেটি শিখবো সেটি হলো হাইডার অন্তর্গঠন। আর অন্তর্গঠনের প্রথম দিনে আমি যেটি তোমাদের পড়াবো সেটা হলো এপিডার্মাল সেলস অফ হাইড্রা, অর্থাৎ হাইড্রার বহিঃস্তরের কোষসমূহ। তো আমি বোর্ডে লিখছি, লক্ষ্য করো যে হাইড্রার বহিঃস্তরে এই ধরনের 7 প্রকার কোষ থাকে। প্রথমটা হলো মাস্কুল এপিথেলিয়াল সেল, যেটিকে আমরা বাংলায় পেশি আবরণী কোষ বলি। দ্বিতীয় ধরন যেটা সেটা হলো ইন্টারস্টিশিয়াল সেল, অর্থাৎ আমরা জানি যে হাইড্রার পুনরুৎপত্তি হয়, তো সেই পুনরুৎপত্তির মূলে রিজেনারেশনের মূলে যে কোষটা কাজ করে সেটা ইন্টারস্টিশিয়াল সেল। আমরা প্রত্যেকটা ডিটেলসে আসি। 3 নম্বর যে কোষ হলো সেন্সরি সেল, 4 হলো নার্ভ সেল, 5 গ্ল্যান্ড সেল, 6 জার্ম সেল, 7 হলো নিউরোব্লাস্ট সেল। তো আমরা আজকের ক্লাসে হাইড্রার বহিঃস্তরের এই 7 ধরনের কোষ যতদূর পারি আলোচনা করব। তোমরা লক্ষ্য করো যে হাইড্রার বহিঃস্তরের কোষগুলো আমি এখানে আঁকছি। তো হাইড্রার বহিঃস্তরের অধিকাংশ জায়গা জুড়ে কন্টিনিউয়াস যে আবরণ সৃষ্টি করে যে কোষ, সেই কোষগুলো এই ধরনের খানিকটা ত্রিভুজ আকৃতির বা রাজপাতি আকৃতির দেখো, এবং এই কোষগুলোই মূলত আমাদের মাস্কুলো এপিথেলিয়াল সেল, অর্থাৎ পেশি আবরণী কোষ। তো পেশি আবরণী কোষগুলো একটার পর একটা সজ্জিত হয়ে বহিঃস্তরটা মূলত সৃষ্টি করে, এবং এই কোষের মাঝে মাঝে যে কোষগুলো থাকে সেই কোষগুলো বাকি 6 ধরনের। ঠিক আছে, তাহলে মূল কোষ হলো পেশি আবরণী কোষ, আর তার মাঝে মাঝে কিছু কোষ থাকে, সেই কোষগুলোকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। তো সেই 6 ভাগে যাওয়ার আগে আমরা প্রথম যেটাকে বলছি পেশি আবরণী কোষ, সেই কোষগুলো একটু ডিটেইলস করি। দেখো, যেটার আকৃতি বললাম যে খানিকটা উপরের দিকে বর্ধিত, নিচের দিকে সরু হয়ে গেছে, এটাকে আমরা নাসপাতি আকৃতি বলছি। এর কেন্দ্রভাগে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, কেন্দ্রভাগে নিউক্লিয়াস থাকে। এখানে ছোট ছোট তোমার কোষ গহ্বরও থাকতে পারে, কোষ গহ্বরও থাকতে পারে। এই কোষগুলোর ক্ষেত্রে দেখো যে বাইরের দিকে এই ধরনের বিশেষ এক দানাদার গঠন লক্ষ্য করা যায়। এই দানাগুলোকে আমরা বলছি মিউকাস বডি। এদেরকে কি বলা হয়? মিউকাস বডি। তো এই মিউকাস বডিগুলো থেকে কি নিঃসৃত হয়? মিউকাস নিঃসৃত হয়। যে মিউকাসটা হাইড্রার বাইরের দিকে তার প্রোটেকশনের কাজ করে, এবং হাইড্রার দেখো যে বাইরের দিকে এই কিউটিকলের এই ধরনের একটা আবরণও থাকে। এই আবরণটা মূলত সৃষ্টি করে হলো এই মিউকাস বডি নিঃসৃত পদার্থ। তো এই আবরণের কাজ হলো হাইড্রার, যেহেতু এটা বাইরের স্তর, বাইরের স্তরকে প্রোটেকশন দেওয়া মূলত হলো প্রতিরক্ষার কাজ, আত্মরক্ষার কাজটা করে হলো এই কিউটিকলের আবরণ। তো যাই হোক, আবরণ যেটা আমি আবার বলছি যে প্রত্যেকটা যে পেশি আবরণী কোষ তার ভিতরে এই ধরনের মিউকাস বডি থাকে, নিউক্লিয়াস থাকে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করছো যে লাল এক ধরনের সূত্র, যে সূত্রটা দেখো নিচের দিকের যে বর্ধিত অংশ, সেই বর্ধিত অংশের দিকেও তোমার আড়াআড়ি ভাবে আছে, এবং কোষের 2 পাশে লম্বালম্বি ভাবে অবস্থান করছে। এই সূত্রগুলোকে বলি আমরা মায়োনিক সূত্র। মায়োনিক সূত্র। তো মায়োনিক সূত্রের কাজ কি? মায়োনিক সূত্র হলো হাইড্রার যে এই কোষগুলোর যে মাসকুলার অ্যাবিলিটি, অর্থাৎ তারা যে সংকোচন প্রসারণ হতে পারে, সেই সংকোচন প্রসারণের ক্ষমতাটা ডিপেন্ড করে এই মায়োনিক সূত্রগুলোর উপরে। অর্থাৎ মায়োনিক সূত্র যদি সংকুচিত হয় তাহলে কোষগুলো চেপে যাবে, এটা যদি প্রসারিত হয় কোষগুলো লম্বাটা হয়ে যাবে। এই দিক দিয়ে যদি সংকুচিত হয় তাহলে হাইড্রা লম্বা হয়ে যাবে, আবার এই আড়াআড়ি ভাবে যদি তারা প্রসারিত হয় তাহলে হাইড্রা কিন্তু খাটো হয়ে যাবে। তাহলে বডির সংকোচন প্রসারণ অথবা কোষের সংকোচন প্রসারণ উভয়টা ডিপেন্ড করে এই মায়োনিক সূত্রগুলোর উপরে। তো মায়োনিক সূত্রগুলো এই পেশি আবরণী কোষের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে আমরা প্রত্যেকটা মাস্কুলার এপিথেলিয়াল সেল বা পেশি আবরণী কোষের কিন্তু 2টো অংশ পাই। একটা অংশ হলো বাইরের দিকের অংশ, যেটা বর্ধিত হয়ে গেছে এবং একটা কন্টিনিউয়াস আবরণ সৃষ্টি করছে, এইটাকে বলতে পারি আমরা আবরণী অংশ। ঠিক আছে, আর নিচের দিকে যেটা সংকোচন প্রসারণ ক্ষম সরু হয়ে গেছে যে অংশটা, এই অংশটাকে বলতে পারি আমরা পেশি অংশ। ঠিক আছে, তাহলে 2টা অংশ, একটা হলো আবরণী অংশ, একটা হলো পেশি অংশ। অর্থাৎ উভয় ধরনের কাজও করে, আবরণ তৈরির কাজ করে, আবার এরা সংকোচন প্রসারণে সহায়তা করে। এই জন্য এই কোষগুলোকে আমরা বলছি পেশি আবরণী কোষ বা মাস্কুল এপিথেলিয়াল সেল। যদি এদের কাজ বলি তাহলে কাজ কি? কাজ হলো যে এদের বাইরের আবরণ মূলত এরাই সৃষ্টি করে, বাইরের ঘাত প্রতিঘাত থেকে দেহকে রক্ষা করে। বাইরে যে কিউটিকলের আবরণ সেটা এদের নিঃসৃত পদার্থ দিয়ে তৈরি হয়, দেহের সংকোচন বা প্রসারণে এরা সহায়তা করে। নেক্সট যে সেল সেটা হলো ইন্টারস্টিশিয়াল সেল। তোমাদের গতদিন ক্লাসে আমি একটা টার্ম শিখাইছিলাম, এটাকে বায়োলজিক্যালি বলা হয় মরফ্যালাক্সিস
এই মোরফ্যালাক্সিসের কারণে হাইড্রার কিন্তু অমরত্ব আছে। আমরা বলি যে হাইড্রা ন্যাচারালি মরে না, তো সেই অমরত্বটা কিসের উপরে ডিপেন্ড করে, যে তাদের কোষগুলো কিন্তু আমরা পুনরুৎপাদন করতে পারি, ঠিক আছে, প্রত্যেকটা কোষ নতুন করে তৈরি হয়। তো সেই কোষ তৈরি হয় কিভাবে? আমরা জানি যে উন্নত জীবের প্রত্যেকটা কোষ কিন্তু তৈরি হয় বিভাজনের মাধ্যমে, তাই না? হয় সেখানে মাইটোসিস, দেয়ার ক্ষেত্রে মিওসিস হয়, এবং আমাদের মতো উন্নত জীবের কিন্তু মাইটোসিস ছাড়া কোষ বিভাজন, দই বৃদ্ধি এগুলো কোনো উপায় নেই। কিন্তু বিস্ময়কর খবর হলো এদের এই যে কোষ, যেটা অন্ত আবরণ সৃষ্টি করুক বা বহি আবরণ সৃষ্টি করুক, সাধারণ কোনো কোষগুলোর এই ধরনের বিভাজন ক্ষমতা নেই। তাহলে বিভাজন ক্ষমতা যদি না থাকে তাহলে গ্রোথ হবে কিভাবে? তাদের কোষ যদি একটা ডেড হয়ে যায় তো সেখানে রিকভারি হবে কিভাবে, অর্থাৎ ক্ষতপূরণ কিভাবে হবে? এই কাজগুলো সম্পন্ন হওয়ার জন্য হাইড্রা কিছু স্টোর সেল থাকে, আমরা বলি রিজার্ভ সেল, এদেরকে বলা ইন্টারস্টিশিয়াল সেল, অর্থাৎ মাঝে মাঝে থাকে, এবং এই কোষগুলো কিন্তু একটা না, এই ধরনের ক্লাস্টার ফর্ম করে। তোমরা দেখো যেখানে অনেকগুলো কোষ এক একটা বান্ডেল আকারে রয়েছে। এই ছোট ছোট বান্ডেল আকারের প্রত্যেকটা কোষকে আমরা কি বলবো? ইন্টারস্টিশিয়াল সেল। এই ইন্টারস্টিশিয়াল সেলগুলো কি করে? হাইড্রার যে কোনো একটা কোষ যদি মরে যায়, নষ্ট হয়, তাহলে সেখানে এই কোষ যে রিফিল ঠিক ওই কোষটা সে সৃষ্টি করতে পারে, ঠিক আছে? তাহলে হাইড্রা রিজেনারেশন যেটা, সেটা কিন্তু এই কোষগুলোর উপরেই নির্ভর করে। এবং এই কোষগুলো যদি হাইড্রা না থাকতো তাহলে হাইড্রা কিন্তু তোমার যে অযৌন উপায়ে বংশবৃদ্ধি করা, অর্থাৎ মুকুল সৃষ্টি করা, অর্থাৎ যৌন উপায়ে বংশবৃদ্ধি করা, তাদের দেহের কোথাও শুক্রাশয়, ডিম্বাশয় অস্থায়ীভাবে সৃষ্টি হয়, আমি কতদিন বলছিলাম পরিবর্তন করার সময়, সেই ক্ষেত্রেও কিন্তু ওই যে অস্থায়ী অঙ্গগুলো সৃষ্টির মূলে কাজ করবে কি? যেহেতু এখানে কোষের বিভাজন হয় না, তাহলে এই ইন্টারস্টিশিয়াল সেলগুলো সেখানে যে কাজ করে। এই জন্য এই কোষগুলোকে বলি আমরা স্টিম সেল, সংক্ষেপে এদেরকে ইন্টারস্টিশিয়াল সেলের পরিবর্তে আই সেলও বলা হয়। আবার বলছি আমি, স্টিম সেল অথবা আই সেলও বলা হয়। এটা আই সেল কেন? ইন্টারস্টিশিয়াল সেল থেকে আই সেল। আর এদের এই যে স্টিম, অর্থাৎ এদের যে টোটিপোটেন্সি তোমরা 9-10 এ শিখছো খানিকটা, যে এরা হলো যে প্রত্যেক একটা কোষ যদি তার পরবর্তীতে যে কোনো কোষ সৃষ্টি করতে পারে, যে কোনো অঙ্গের কোষ সৃষ্টি করতে পারে, সেই সেলগুলিকে বলি আমরা টোটিপোটেন্ট। এই টোটিপোটেন্ট সেলগুলোর আবার ক্লাসিফিকেশন আছে, আমরা সেদিকে যাব না। তো মূলত টোটিপোটেন্সি হলো যে এই কোষের পুনরুৎপাদন করার ক্ষমতা, একটা কোষ থেকে নতুন নতুন কোষ সৃষ্টি হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু শুধু এই ইন্টারস্টিশিয়াল সেলগুলোর আছে। তো হাইড্রার ক্ষেত্রে যেটা হাইড্রার নামই আসছে, তোমাদের বলেছিলাম যে অসম্ভব রিজেনারেশন ক্ষমতা আছে, তাই না? সেই রিজেনারেশন ক্ষমতাটা ডিপেন্ড করে কিন্তু এই ইন্টারস্টিশিয়াল সেলগুলোর উপরে, যেটাকে বাইরে কি বলা হয়? মোরফ্যালাক্সিস। এই মোরফ্যালাক্সিস অ্যাবিলিটি থাকার কারণে হাইড্রা কিন্তু ন্যাচারালি তার বডি ডিস্ট্রয় হয় না, তার বডি থেকে আবার নতুন নতুন মুকুল উদ্গম হয় এবং হাইড্রা বেঁচে থাকে। অর্থাৎ হাইড্রার অমরত্ব ডিপেন্ড করে এই ইন্টারস্টিশিয়াল সেলগুলোর উপরে। তো থার্ড ক্যাটাগরির যে কোষ, সেটা হলো সেঞ্চুরি সেল। আমি এখানে একটা আঁকছি, খেয়াল করো। এই কোষগুলো এরকম লম্বাটে এক প্রকার কোষ। এই লম্বাটে কোষগুলো তোমার লক্ষ্য করো যে ভিতরে একটা কি থাকে, এদের একটা নিউক্লিয়াস থাকে, আর এর বাইরের দিকে একটা অ্যাপিক্যাল সিলিয়া থাকে। এটাকে আমরা সেন্সরি পার্ট বলি সবচেয়ে। অর্থাৎ এটা কিন্তু কিউবিক্যাল ভেদ করে বাইরে আছে। বাইরে থেকে পরিবেশের যে কোনো ধরনের সেন্সেশন, যে কোনো ধরনের অনুভূতি, সেটা পানির বলো, ঠান্ডা গরম বা তাপমাত্রার অনুভূতি, শত্রুর উপস্থিতি, ঠিক আছে, অথবা খাদ্যের উপস্থিতি, এই সকল অনুভূতিগুলো সাধারণত রিসিভ করার দায়িত্ব হলো এই সেন্সরি সেলগুলোর। এরা আমাদের সেন্সরি অর্গানের মতো কাজ করে। এবং সেন্সরি সেলের ক্ষেত্রে দেখো, এটা লম্বাটে কোষ, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে এখানে। এই কোষের এক প্রান্ত বাইরের দিকে যেটা বর্ধিত, সেটাকে বলছি আমরা অ্যাপিক্যাল সিলিয়া বা বর্ধিত অংশ। আর নিচের দিকে দেখো একটা বর্ধিত অংশ আছে। এই বর্ধিত অংশটা মূলত যুক্ত আছে এই নার্ভ সেলগুলোর সাথে। মেসোগেলিয়াতে ফ্লোটিং অবস্থায় বিদ্যমান যে কোষগুলো থাকে, এই কোষগুলোকে বলছি আমরা নার্ভ সেল। এই নার্ভ সেলের সাথে যুক্ত। তাহলে সেন্সরি সেলগুলো কি করতে পারে? সেন্সেশন নিতে পারে, পরিবেশ থেকে অনুভূতি নিতে পারে। অনুভূতিগুলোকে সেন্ড করে কোথায়? আমাদের মতো উন্নত সেন্ট্রাল নার্ভ না থাকলেও এদের ভিতরে নার্ভ সেল আছে। সেই নার্ভ সেলগুলোর অবস্থানটা কোথায়? দেখো, নার্ভ সেলগুলো সব হলো, এটা একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ। কোষগুলোর অবস্থান মেসোগেলিয়ার মধ্যে, মেসোগেলিয়াতে, এবং এটা চারিদিকে মেসোগেলিয়া থাকে। তো চারিদিকে একটা নেটওয়ার্ক এরা সৃষ্টি করে।
কিসের নেটওয়ার্ক? এই নার্ভের নেটওয়ার্ক। অর্থাৎ আমরা স্নায়ু জালক সৃষ্টি করতে পারে বলে সমস্ত নির্দেশনা বা এদের নার্ভের যে প্রসেস সেটা কিন্তু সব জায়গায় সহজে ছড়িয়ে পড়তে পারে। তো সেই নার্ভ সেলগুলো তো তোমরা জানো যে নার্ভ সেলগুলোর এক্সটেনশন থাকে, ওই এক্সটেনশনগুলোকে আমরা বলি কি অ্যাক্সন বা ডেন্ড্রাইট, এটাকে কমন ল্যাঙ্গুয়েজে বলা হয় তোমার নিউরাইট। এদের অসংখ্য নিউরাইট থাকে, এই নিউরাইট গুলোর সাথে সেন্সরি সেলগুলো সংযুক্ত থাকে যাতে সহজেই এই নার্ভ সেলের যে তারা মেসেজটা দিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সেন্সরি সেল পড়লাম যে লম্বাটে কোষ, যেটা এই কোষের মাঝে মাঝে থাকে, তার পাশে কিন্তু ইউনিসেল সেলও থাকতে পারে। তো সেই কোষগুলো বাইরের দিকে বর্ধিত একটা অংশ থাকে যেটাকে আমরা পিটোক্সিলিয়া বা সংবেদী অংশ বলছি, আর নিচের দিকে যুক্ত থাকে সেনাল কোষের সাথে, যেটা মেসোথিলিয়াতে বর্ধিত। তো এই নার্ভ সেন্সরি সেলের কাজ হলো সংবেদন নেওয়া, আর সংবেদনটা পৌঁছে যায় যে কোষগুলোতে, সেই কোষগুলো হলো নার্ভ সেল। সংবেদন প্রসেস করার কাজ কার? এই নার্ভ সেলগুলো। ঠিক আছে, তো নার্ভ সেলগুলোতে ডিসিশন ক্রিয়েট করার কাজ কার? ওই নার্ভ সেলগুলো। এবং ডিসিশনটা সার্কুলেট করার কাজ কার? নার্ভ সেলগুলো। ঠিক আছে, সেটা তারা কিভাবে করতে পারে? যাতে মেসোথিলিয়াতে এই নার্ভ সেলগুলো নিউরনগুলো ছড়ানো থাকে, বিস্তৃত থাকে, এই কারণে তাদের পক্ষে এটা সম্ভব হয়। তাহলে এই আমাদের যে ফোর্থ ক্যাটাগরির নার্ভ সেল, সেটা কিন্তু অবস্থানটা আমরা কোথায় বলছি? মেসোথিলিয়াতে, এপিডার্মাল অংশে নয়, মেসোথিলিয়াতে। তো এই কারণে এরা আমরা পরের দিন যখন দেখবো যে এর নিচের যে কোষগুলো, অর্থাৎ ভিতরের গাস্ট্রোডার্মাল যে লেয়ার বা এন্ডোডার্মাল যে লেয়ার, যে কোষগুলো আছে সেই কোষও সেখানে সেন্সরি সেল আছে, তার সাথে এরা মাঝখানে থেকে এই ধরনের লিঙ্ক সেট আপ করে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বুঝলাম সেন্সরি সেল কি, তার কাজ কি, নার্ভ সেল কি, তার কাজ কি। এখন আসি গ্ল্যান্ড সেল। গ্ল্যান্ড সেল কি কাজ করে? গ্ল্যান্ড সেল তো কোনো কিছু ক্ষরণ করবে, তাই না? গ্রন্থি কোষ। তো এরা কি ক্ষরণ করে? মূলত এরা মিউকাস জাতীয় পদার্থ ক্ষরণ করে। তো ক্ষরণ করার জন্য আসলে কোন জায়গাগুলো আমাদের বেশি প্রয়োজন হাইড্রার, সেটা কিন্তু তোমরা জানো যে হাইড্রার খাদ্য মেলার জন্য সেখানে তোমার এনজাইম এবং মিউকাস প্রয়োজন। তাহলে হাইড্রার কোথায় থাকবে? সেটা হাইপোস্টোম। হাইপোস্টোম প্রচুর পরিমাণে এই ধরনের গ্ল্যান্ড সেল থাকে। আমি একটা সেল রাখছি এখানে। আর কোথায় থাকে? এদের যে পাদসারটি, পেডাল যার সাথে কোনো বস্তুর সাথে তারা লেগে থাকে, যেখানে মিউকাস থাকে। তো সেই মিউকাস ক্ষরণ করে বস্তুর সাথে সিডিপি অ্যাডহেসিভ ভাবে লেগে থাকার জন্য সেটা এই গ্ল্যান্ড সেল। তাহলে গ্ল্যান্ড সেল পাদসারটিতে বেশি থাকে। আবার খাদ্যগুলো ধরার জন্য এদের যে টেন্টাকল আছে, টেন্টাকলও এই কোষের পরিমাণটা বেশি থাকে। তাহলে এই যে ক্ষরণকারী কোষ, যেখান থেকে মিউকাস বা এনজাইম ক্ষরণ হয়, সেই ক্ষরণকারী কোষগুলো অবস্থানটা কোথায় থাকে? যেটা মডিফাইড এপিথেলিয়াল সেল, অর্থাৎ আবরণী, পেশি আবরণী কোষ, সেটা পরিবর্তিত হয়ে খানিকটা এই ধরনের কোষ সৃষ্টি করে। তার ভিতরে এই ধরনের একটা গ্ল্যান্ড ক্যাভিটি সৃষ্টি হয়, তার ভিতরে তোমার সঞ্চিত থাকে এই এনজাইম বা মিউকাস সেটা, এবং এখানে প্রচুর কি থাকে? তোমার ওই যে মিউকাস বডি থাকে। তো সেই ক্ষরণগুলো কোথায় যায়? এই পথ দিয়ে বাইরে ওপেন হয়, বা এটা দেহের ভিতরের দিকে যেতে পারে যদি অন্তঃস্থলে থাকে। তাহলে এই পেশি আবরণী কোষ সেটা ভিতরটা রূপান্তরিত হয়ে এই ধরনের গ্রন্থি যদি সৃষ্টি করে, তাহলে সেই কোষকে আমরা কি বলবো? গ্রন্থি কোষ। গ্রন্থি কোষগুলো কি কাজ করবে? ওই যে বললাম, যদি এরা পেডাল ডিস্কে থাকে তাহলে এরা চলনে সহায়তা করবে, যদি এরা হাইপোস্টোমে থাকে তাহলে খাদ্য গলগ্রহণ করতে সাহায্য করবে। ঠিক আছে, মূলত এই কাজগুলো এরা করে। আচ্ছা, তো গেল গ্ল্যান্ড সেল। এর পরেরটা দেখো 6 নম্বর হলো জার্ম সেল। জার্ম সেল মানে কি? জার্ম সেল হলো জনন কোষ। তো জনন কোষ তোমরা জানো যে হাইড্রার ক্ষেত্রে জনন অঙ্গ থাকে না পার্মানেন্টলি। এদের যে ব্রিডিং সিজন, অর্থাৎ এরা যখন যৌন জননে অংশগ্রহণ করে, ঠিক সেই সময় হাইড্রার উপরের অংশে কি হয়? তোমাদের কতদিন পড়েছিলাম, উপরের অংশে ত্রিভুজাকার একাধিক শুক্রাশয় সৃষ্টি হয়, আর বডির নিচের অংশে গোলাকার এক ধরনের ডিম্বাশয় সৃষ্টি হয়। তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয় সৃষ্টি হলো কিভাবে? সৃষ্টি হলো কিন্তু কোনো কোষ, আমরা কি শিখলাম? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়নি, সেখানে ইন্টারস্টিশিয়াল সেলগুলো যে সেই তাদের বিভাজন ক্ষমতা আছে, তারা বিভাজিত হয়ে সেই টেম্পোরারি অর্গান অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয় সৃষ্টি করে। আর শুক্রাশয়ে অভ্যন্তরে কি থাকে? শুক্রাশয়ের অভ্যন্তরে শুক্রাণু যেটা সৃষ্টি হবে স্পারম্যাটোজেনেসিস প্রক্রিয়ায়। এই প্রক্রিয়া আমরা অন্যান্য ক্লাসে পড়েছি, আবার আমাদের হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারেও এটা ডিটেলস আছে, আমরা পড়ব। সেখানে যে মিউসিসও হয়, তো সেই প্রক্রিয়ায় যেটা কোষগুলো ইউজ হয় তোমাদের মাথায় রাখতেন, সেটা হলো ইন্টারস্টিশিয়াল সেল। তাহলে সেই কোষ আমি এখানে আঁকিনি বই স্তরে, সেটা টেম্পোরারি সেল, ওই যে শুক্রাণু অথবা ডিম্বাশয় ডিম্বাণু। এটা কি? এটা কিন্তু এদের বই স্তরের কোষ, যদিও সেটা টেম্পোরারি, কিন্তু তাদের এই কোষ। তাহলে এই কোষটা আমরা বই স্তরের কোষের মধ্যেই আলোচনা করবো। যে ধরনের জনন কোষ, সেটা শুক্রাণু এবং ডিম্বাণু উভয় কিন্তু বই স্তরে পাওয়া যায়। ঠিক আছে,
এবং লাস্ট যে কোষ সেটা হলো নিডোবেলার সেল। তো নিডোবেলার সেল এটা হাইড্রার বহিষ্করের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষ। আমরা জানি যে হাইড্রার নাম, এই যে সিলিন্ডারটা পর্ব বা নিডেরিয়া পর্ব, তার নামকরণও কিন্তু এই নিডোবেলার সেল থেকে আসছে। এই কোষ আমি এখানে একটা আঁকছি, খেয়াল করে যে এই যে পেশিয়াবৃত কোষগুলোর মাঝে মাঝে এই ধরনের বিশেষায়িত কোষ থাকে এবং এই কোষগুলোর বাইরের দিকে নিউরোসিন বলে এক ধরনের কাটার মতো অংশ আছে, দেখো এটাকে বলি আমরা নিউরোসিন। এবং ভিতরে কোষের অধিকাংশ জুড়ে এই যে একটা থলির মতো গঠন সৃষ্টি হয়েছে, এই থলিকে বলি আমরা নেমাটোসিস্ট। তো নেমাটোসিস্টের ভিতরে কি ভরা থাকে? হিপ্রোটক্সিন, আমরা বলি টক্সিক সাবস্টেন্স। হিপ্রোটক্সিন যেটা ফেনল বর্ণ প্রোটিন দিয়ে তৈরি। এই বিষাক্ত পদার্থগুলো হাইড্রা কাজে লাগায় কখন? যখন সে শত্রু প্রাণীকে আক্রমণ করে অথবা খাদ্য শিকার করে, তখন সেটা তাদের প্রয়োজন হয়। তাহলে এই যে বিশেষায়িত কোষ, যার সাহায্যে এখানে ট্রিগারের মধ্যে একটা অংশ আছে নিউরোসিন বলছে, এখানে ঢাকনা থাকে। এই নেমাটোসিস্টের ভিতরে দেখো এই পেছনে একটা স্টিং আছে, সূত্রক আছে। এই সূত্রকটা কিন্তু যখনই শত্রু বা শিকারের কাছে তারা আসে তখনই সেটা নিক্ষিপ্ত হয় এবং এর ভিতরকার যে বিষাক্ত পদার্থ তার দেহে প্রবেশ করার সাথে সাথে হিপনোটাইজ হয়ে যায়, অর্থাৎ অসাড় হয়ে যায় এবং সে সহজে তাকে কাবু করতে পারে, কায়েম করতে পারে অথবা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। তো এই যে বিশেষায়িত আত্মরক্ষা বা প্রতিরক্ষার কোষ, এটাকে আমরা কি বলবো? নিডোবেলার সেল, ঠিক আছে, বা নিডোসাইট কোষ বা নেমাটোসাইট কোষ আমরা বলবো, ঠিক আছে। তো এই কোষটা আমরা ডিটেলস আরেকদিন পড়ি, ঠিক আছে, এবং এর কাজ এটা আমাদের সিলেবাসে হাইলাইট করা আছে। আজকে আমরা বহিষ্কারের যে 7 প্রকার কোষ পড়লাম, সেই 7 প্রকারের কোষে একটা কোষ আমরা পরবর্তী ডিটেলস করবো বললাম, বাদ বাকি 6টা কিন্তু আমরা ফুলি ডিটেলস করেছি। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো।